বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পোস্টমাস্টার। লেখক পরিচিতি। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবীর চতুর্দশ সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন ৭ই মে ১৮৬১ সালে কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। তিনি একাধারে কবি, সাহিত্যিক ও শিল্পী ছিলেন। বিংশ শতাব্দীর ভারতীয় শ্রেষ্ঠ মনীষীরূপে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র হলেও প্রাতিষ্ঠানিক বিদ্যালয়ের শিক্ষা তাকে আকর্ষণ করেনি, তাই অসমাপ্ত রইল তার বিদ্যালয় শিক্ষা। ঠাকুরবাড়ির শিক্ষা সংস্কৃতির বাতাবরণে দাদা জ্যোতিরিন্দ্রনাথ ও বৌদি কাদম্বরী দেবীর প্রেরণায় কাব্য সাধনায় রবীন্দ্রনাথ ঠাকুর মনোনিবেশ করেন। কবিগুরুর প্রথম প্রকাশিত কবিতা হিন্দু মেলার উপহার। 18 বছর বয়সে তিনি বনফুল কবিকাহিনী, ভানুসিংহের পদাবলী, শৈশব সঙ্গীত, রুদ্রচণ্ড রচনা করেন। তার প্রথম গদ্য প্রবন্ধ ভুবনমোহিনী প্রতিভা জ্ঞানাঙ্কুর পত্রিকায় প্রকাশিত হয়। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি দুটি পত্রিকা ভারতী ও বালক প্রকাশ করত। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এই পত্রিকার নিয়মিত লেখক। পত্রিকাটিতে কবিগুরুর প্রথম ছোট গল্প ভিখারিণী এবং প্রথম উপন্যাস করুণা প্রকাশিত হয়। বিলাতে থাকাকালীন লেখেন ভগ্নতরী। জ্যোতিদাদার রচিত মানময়ী নাটকে মদনের ভূমিকায় প্রথম অভিনয় করেন। নিজের লেখা বাল্মীকি প্রতিভা অনাম ভূমিকায় অভিনয় করে নাট্যকার ও শিল্পী রূপে খ্যাতি লাভ করেন। 1882 সালে সারস্বত সম্মেলনের সম্পাদক নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটির রচয়িতা ও সন্ধ্যা সঙ্গীত প্রকাশ তিনটি ক্ষেত্রেই সুনাম অর্জন করেন। এবছরই তিনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের প্রদত্ত জয়মাল্যের সম্মান লাভ করেন। করি ও কোমল, চিত্রাঙ্গদা, চোখের বালি গ্রন্থগুলি বিতর্কের ঝড় তোলে। সমালোচকদের মধ্যে ছিলেন কালীপ্রসন্ন কাব্যবিশারদ, সুরেশচন্দ্র সমাজপতি, দ্বিজেন্দ্রলাল রায় ও অন্যান্যরা। 1883 সালে মৃণালিনী দেবীর সঙ্গে কবিগুরুর বিবাহ হয়। 1884 সালে বাবার নির্দেশে বিষয় আশয় দেখাশোনার কাজে লিপ্ত হন কবিগুরু। বিভিন্ন প্রান্তে গ্রামাঞ্চলে ঘোরাফেরার ফলে কবিগুরুর সঙ্গে প্রকৃতির নিবিড় সম্পর্ক গড়ে ওঠে, রচিত হয় বহু কাব্য কবিতা। শিলাইদহ শাহজাদপুর কবিগুরুর রচনার মাধ্যমে পাঠকের কাছে সুপরিচিত। কবিগুরুর প্রতিষ্ঠিত বোলপুর ব্রহ্মচর্য আশ্রম বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রূপে দেশে দেশান্তরে সুখ্যাত। 1913 সালে গীতাঞ্জলি ইংরেজি অনুবাদ সোং অফারিংস বইটি লিখে প্রথম ভারতবাসী নোবেল পুরস্কার পান। 1905 সালে বঙ্গভঙ্গের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনে কবিগুরুরও ভূমিকা ছিল। এ সময় তিনি সারা জাগানো গান, বাংলার মাটি বাংলার জল লেখেন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের 1919 প্রতিবাদে সরকার প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেন। সমগ্র ইউরোপ, আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, ইটালি প্রভৃতি স্থান পরিভ্রমণ করেন। বিভিন্ন সাহিত্যিক, শিল্পী, বিজ্ঞানী, রাজনৈতিক নেতা, শাসক গোষ্ঠীর সঙ্গে সুপরিচিত হন। নানা ক্ষেত্রে তার বক্তৃতার জন্য প্রদত্ত অর্থ শান্তিনিকেতনের অর্থাভাব মেটাতে ব্যয় করেছেন। ভারতের বিভিন্ন প্রান্তে ছাত্রছাত্রীদের নিয়ে নৃত্যনাট্য পরিবেশন করে অর্থ সংগ্রহ করেছেন। কবিগুরুর ভগ্নস্বাস্থ্যের জন্য গান্ধীজি দিয়েছিলেন 60,000 টাকা। কবিগুরুকে ডক্টরেট উপাধি দেবার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতনে 1940 সালে সমাবর্তন অনুষ্ঠান করে, এক বিরল ঘটনা। কবিগুরু শেষের দিকে গদ্য ছন্দে লেখেন পুনশ্চ শেষ সপ্তক শ্যামলী। 1941 সালে তার জন্মদিনে তিনি সভ্যতার সংকট পাঠ করেন। বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান চিরকালীন। বিশ্বপরিচয় তার বিজ্ঞানমনস্কতার নিদর্শন। দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। 7 আগস্ট 1941 সালে কবিগুরু পরলোক গমন করেন। শুরু হচ্ছে আজকের গল্প পোস্টমাস্টার। প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয়। গ্রামটি অতি সামান্য। নিকটে একটি নীলকুঠি আছে, তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নূতন পোস্ট অফিস স্থাপন করাইয়াছে। আমাদের পোস্টমাস্টার কলিকাতার ছেলে। জলের মাছকে ডাঙায় তুলিলে যে রকম হয়, এই গণ্ডগ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারেরও সেই দশা উপস্থিত হইয়াছে। একখানি আটচালার মধ্যে তাহার আপিস, অদূরে একটি পানাপুকুর এবং তাহার চারিপারে জঙ্গল।
কুঠির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাহাদের ফুরসত প্রায় নাই এবং তাহারা ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নহে। বিশেষত কলিকাতার ছেলে ভালো করিয়া মিশিতে জানে না। অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধত নয় অপ্রতিভ হইয়া থাকে। এই কারণে স্থানীয় লোকের সহিত তাহার মেলামেশা হইয়া উঠে না। অথচ হাতে কাজ অধিক নাই। কখনো কখনো দুটো একটা কবিতা লিখিতে চেষ্টা করেন। তাহাতে এমন ভাব ব্যক্ত করিয়াছেন যে সমস্ত দিন তরুপল্লবের কম্পন এবং আকাশের মেঘ দেখিয়া জীবন বড় সুখে কাটিয়া যায়, কিন্তু অন্তর্যামী জানেন, যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য আসিয়া এক রাত্রের মধ্যে এই শাখাপল্লব সমেত সমস্ত গাছগুলা কাটিয়া পাকা রাস্তা বানাইয়া দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে, তাহা হইলে এই আধমরা ভদ্রসন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করিতে পারে। পোস্টমাস্টারের বেতন অতি সামান্য। নিজে রাঁধিয়া খাইতে হয় এবং গ্রামের একটি পিতৃমাতৃহীন অনাথ বালিকা তাহার কাজকর্ম করিয়া দেয়, চারিটি চারিটি খাইতে পায়। মেয়েটির নাম রতন। বয়স 12-13। বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না। সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর হইতে ধূম কুণ্ডলায়িত হইয়া উঠিত, ছোপে ছোপে ঝিল্লি ডাকিত, দূরে গ্রামের নেশাখোর বাউলের দল খোলো করতাল বাজাইয়া উচ্চৈঃস্বরে গান জুড়িয়া দিত, যখন অন্ধকার দাওয়ায় একলা বসিয়া গাছের কম্পন দেখিলে কবিহৃদয়েও এও হৃৎকম্প উপস্থিত হইত, তখন ঘরের কোণে একটি ক্ষীণশিখা প্রদীপ জ্বালাইয়া পোস্টমাস্টার ডাকিতেন, রতন। রতন দ্বারে বসিয়া এই ডাকের জন্য অপেক্ষা করিয়া থাকিত, কিন্তু এক ডাকে ঘরে আসিত না, বলিত, কি গা বাবু, কেন ডাকছে? পোস্টমাস্টার: তুই কি করছিস? রতন: এখনই চুলো ধরাতে যেতে হবে হেসেলের। পোস্টমাস্টার: তোর হেসেলের কাজ পরে হবে, এখন একবার তামাকটা সেজে দে তো। অনতিবিলম্বে দুটি গাল ফুলাইয়া কলিকায় ফু দিতে দিতে রতনের প্রবেশ। হাত হইতে কলিকাটা লইয়া পোস্টমাস্টার ফস করিয়া জিজ্ঞাসা করেন, আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? সে অনেক কথা, কতক মনে পড়ে, কতক মনে পড়ে না। মায়ের চেয়ে বাপ তাহাকে বেশি ভালোবাসিত, বাপকে অল্প অল্প মনে আছে। পরিশ্রম করিয়া বাপ সন্ধ্যাবেলায় ঘরে ফিরিয়া আসিত, তাহারই মধ্যে দৈবাৎ দুটি একটি সন্ধ্যা তাহার মনে পরিষ্কার ছবির মতো অঙ্কিত আছে। এই কথা হইতে হইতে ক্রমে পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির উপর বসিয়া পড়িত। মনে পড়িত, তাহার একটি ছোট ভাই ছিল, বহু পূর্বেকার বর্ষার দিনে একদিন একটা ডোবার ধারে দুইজনে মিলিয়া গাছের ভাঙা ডালকে ছিপ করিয়া মিছামিছি মাছধরা খেলা করিয়াছিল। অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটাই তাহার মনে বেশি উদয় হইত। এইরূপ কথা প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হইয়া যাইত, তখন আলস্যক্রমে পোস্টমাস্টারের আর রাঁধিতে ইচ্ছা করিত না। সকালের বাসি ব্যঞ্জন থাকিত এবং রতন তাড়াতাড়ি উনুন ধরাইয়া খান কয়েক গুটি সেকিয়া আনিত, তাহাতেই উভয়ের রাত্রের আহার চলিয়া যাইত। একদিন সন্ধ্যাবেলায় সেই বৃহৎ আটচালার কোণে আপিসের কাঠের চৌকির উপর বসিয়া পোস্টমাস্টারও নিজের ঘরের কথা পারিতেন, ছোট ভাই, মা এবং দিদির কথা, প্রবাসে একলা ঘরে বসিয়া যাহাদের জন্য হৃদয় ব্যথিত হইয়া উঠিত তাহাদের কথা। যে সকল কথা সর্বদাই মনে উদয় হয় অথচ নীলকুঠির গোমস্তাদের কাছে যাহা কোনোমতেই উত্থাপন করা যায় না, সেই কথা একটি অশিক্ষিত ক্ষুদ্র বালিকাকে বলিয়া যাইতেন, কিছুমাত্র অসঙ্গত মনে হইত না। অবশেষে এমন হইল, বালিকা কথোপকথনকালে তাহার ঘরের লোকদিগকে মা, দিদি, দাদা বলিয়া চিরপরিচিতের ন্যায় উল্লেখ করিত। এমনকি তাহার ক্ষুদ্র হৃদয়পটে বালিকা তাহাদের কাল্পনিক মূর্তিও চিত্রিত করিয়া লইয়াছিল। একদিন বর্ষাকালের মেঘমুক্ত দ্বিপ্রহরে ঈষৎ তপ্ত সুকোমল বাতাস দিতেছিল। রৌদ্রে ভিজা ঘাস এবং গাছপালা হইতে এক প্রকার গন্ধ উত্থিত হইতেছিল, মনে হইতেছিল যেন ক্লান্ত ধরণীর উষ্ণ নিঃশ্বাস গায়ের উপরে আসিয়া লাগিতেছে এবং কোথাকার এক নাছোড়বান্দা পাখি তাহার একটানা সুরের নালিশ সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণস্বরে বারবার আবৃত্তি করিতেছিল। পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না সেদিনকার বৃষ্টিধৌত মসৃণ চিক্কণ তরুপল্লবের হিল্লোল এবং পরাভূত বর্ষার ভগ্নাবশিষ্ট রৌদ্রশুভ্র স্তূপাকার মেঘস্তর বাস্তবিকই দেখিবার বিষয় ছিল। পোস্টমাস্টার তাহা দেখিতেছিলেন এবং ভাবিতেছিলেন, এই সময়ে কাছে একটি কেহ নিতান্ত আপনার লোক থাকিত, হৃদয়ের সহিত একান্ত সংলগ্ন একটি স্নেহপুত্তলী মানবমূর্তি। ক্রমে মনে হইতে লাগিল, সেই পাখি ওই কথাই বারবার বলিতেছে এবং এই জনহীন তরুচ্ছায়া নিমগ্ন মধ্যাহ্নের পল্লবমর্মরের অর্থও কতকটা এইরূপ। কেহ বিশ্বাস করে না এবং জানিতেও পায় না, কিন্তু ছোট পল্লীর সামান্য বেতনের সাপ পোস্টমাস্টারের মনে গভীর নিস্তব্ধ মধ্যাহ্নে দীর্ঘ ছুটির দিনে এইরূপ একটা ভাবের উদয় হইয়া থাকে।
পোস্টমাস্টার একটা দীর্ঘনিশ্বাস ফেলিয়া ডাকিলেন, রতন। রতন তখন পেয়ারাতলায় পা ছড়াইয়া দিয়া কাঁচা পেয়ারা খাইতেছিল। প্রভুর কণ্ঠস্বর শুনিয়া অবিলম্বে ছুটিয়া আসিল, হাঁপাইতে হাঁপাইতে বলিল, দাদাবাবু, ডাকছ? পোস্টমাস্টার বলিলেন, তোকে আমি একটু একটু করে পড়তে শেখাব। বলিয়া সমস্ত দুপুরবেলা তাহাকে লইয়া সরে করিলেন, এবং এইরূপে অল্পদিনেই যুক্ত অক্ষর উত্তীর্ণ হইলেন। শ্রাবণ মাসে বর্ষণের আর অন্ত নাই। খাল বিল নালা জলে ভরিয়া উঠিল। অহর্নিশি ভেকের ডাক এবং বৃষ্টির শব্দ। গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধ, নৌকায় করিয়া হাটে যাইতে হয়। একদিন প্রাতঃকাল হইতে খুব বাদলা করিয়াছে। পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দ্বারের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল, কিন্তু অন্যদিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনিতে না পাইয়া আপনি খুঙ্গিপুঁথি লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিল। দেখিল পোস্টমাস্টার তাহার খাটিয়ার উপর শুইয়া আছেন, বিশ্রাম করিতেছেন মনে করিয়া অতি নিঃশব্দে পুনশ্চ ঘর হইতে বাহিরে যাইবার উপক্রম করিল। সহসা শুনিল, রতন। তাড়াতাড়ি ফিরিয়া গিয়া বলিল, দাদাবাবু, ঘুমোচ্ছিলে? পোস্টমাস্টার কাতরস্বরে বলিলেন, শরীরটা ভালো বোধ হচ্ছে না, দেখ তো আমার কপালে হাত দিয়ে। এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘনবর্ষায় রোগকাতর শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছা করে। তপ্ত লল্টের উপর শাখাপোড়া কোমল হস্তের স্পর্শ মনে পড়ে। এই ঘোর প্রবাসে রোগন্ত্রণায় স্নেহময়ী নারীরূপে জননী ও দিদি পাশে বসিয়া আছেন, এই কথা মনে করিতে ইচ্ছা করে। এবং স্থলে প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হইল না। বালিকা রতন আর বালিকা রহিল না। সেই মুহূর্তেই সে জননীর পদ অধিকার করিয়া বসিল, বৈদ্য ডাকিয়া আনিল, যথাসময়ে বটিকা খাওয়াইল, সারারাত্রি শিয়েরে জাগিয়া রহিল, আপনি পথ্য রাধিয়া দিল, এবং শতবার করিয়া জিজ্ঞাসা করিল, হাগো দাদাবাবু, একটুখানি ভালো বোধ হচ্ছে কি? বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীরে রোগশয্যা ত্যাগ করিয়া উঠিলেন, মনে স্থির করিলেন, আর নয়, এখান হইতে কোনোমতে বদলি হইতে হইবে। স্থানীয় অস্বাস্থ্যের উল্লেখ করিয়া তৎক্ষণাৎ কলিকাতায় কর্তৃপক্ষদের নিকট বদলি হইবার জন্য দরখাস্ত করিলেন। রোগসেবা হইতে নিষ্কৃতি পাইয়া রতন দ্বারের বাহিরে আবার তাহার স্বস্থান অধিকার করিল। কিন্তু পূর্ববৎ আর তাহার ডাক পড়ে না। মাঝে মাঝে উকি মারিয়া দেখে, পোস্টমাস্টার অন্যমনস্কভাবে চৌকিতে বসিয়া অথবা খাটিয়ায় শুইয়া আছেন। রাতন যখন আহ্বান প্রত্যাশা করিয়া বসিয়া আছে, তিনি তখন অধীরচিত্তে তাহার দরখাস্তের উত্তর প্রতীক্ষা করিতেছেন। বালিকা দ্বারের বাহিরে বসিয়া সহস্রবার করিয়া তাহার পুরানো পড়া পড়িল। পাছে যেদিন সহসা ডাক পড়িবে সেদিন তাহার যুক্ত অক্ষর সমস্ত গোলমাল হইয়া যায়, এই তাহার একটা আশঙ্কা ছিল। অবশেষে সপ্তাহখানেক পরে একদিন সন্ধ্যাবেলায় ডাক পড়িল। উদ্বেলিত হৃদয়ে রতন গৃহের মধ্যে প্রবেশ করিয়া বলিল, দাদাবাবু আমাকে ডাকছিলে? পোস্টমাস্টার বলিলেন, রতন, কালই আমি যাচ্ছি। রতন, কোথায় যাচ্ছ দাদাবাবু? পোস্টমাস্টার, বাড়ি যাচ্ছি। রতন, আবার কবে আসবে? পোস্টমাস্টার, আর আসব না। রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না। পোস্টমাস্টার আপনি তাহাকে বলিলেন, তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন, দরখাস্ত নামঞ্জুর হইয়াছে, তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছেন। অনেকক্ষণ আর কেহ কোনো কথা কহিল না। মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল, এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি সরার উপর টপটপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল। কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে বুটি গড়িতে গেল। অন্যদিনের মতো তেমন চটপট হইল না। বোধ করি মধ্যে মধ্যে মাথায় অনেক ভাবনা উদয় হইয়াছিল। পোস্টমাস্টারের আহার সমাপ্ত হইলে পর বালিকা হঠাৎ তাহাকে জিজ্ঞাসা করিল, দাদাবাবু, আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? পোস্টমাস্টার হাসিয়া কহিলেন, সে কি করে হবে? ব্যাপারটা যে কি কি কারণে অসম্ভব তাহা বালিকাকে বুঝানো আবশ্যক বোধ করিলেন না। সমস্ত রাত্রি স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনির কণ্ঠস্বর বাজিতে লাগিল, সে কি করে হবে। ভোরে উঠিয়া পোস্টমাস্টার দেখিলেন, তাহার স্নানের জল ঠিক আছে। কলিকাতার অভ্যাস অনুসারে তিনি তোলা জলে স্নান করিতেন। কখন তিনি যাত্রা করিবেন সে কথা বালিকা কি কারণে জিজ্ঞাসা করিতে পারে নাই, পাছে প্রাতঃকালে আবশ্যক হয়। এই জন্য রতন তত রাত্রে নদী হইতে তাহার স্নানের জল তুলিয়া আনিয়াছিল। স্নান সমাপন হইলে রতনের ডাক পড়িল। রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করিল এবং আদেশ প্রতীক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে চাহিল। প্রভু কহিলেন, রতন, আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে দিয়ে যাব, তিনি তোকে আমারই মতন যত্ন করবেন। আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না।
এই কথাগুলি যে অত্যন্ত স্নেহগর্ভ এবং দয়ার্দ্র হৃদয় হইতে উত্থিত সে বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু নারী হৃদয় কে বুঝিবে। রতন অনেকদিন প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করিয়াছে, কিন্তু এই নরম কথা সহিতে পারিল না। একেবারে উচ্ছ্বসিত হৃদয়ে কাঁদিয়া উঠিয়া কহিল, না না, তোমার কাউকে কিছু বলতে হবে না, আমি থাকতে চাইনে। পোস্টমাস্টার রতনের এরূপ ব্যবহার কখনো দেখেন নাই, তাই অবাক হইয়া রহিলেন। নূতন পোস্টমাস্টার আসিল। তাহাকে সমস্ত চার্জ বুঝাইয়া দিয়া পুরাতন পোস্টমাস্টার গমনোন্মুখ হইলেন। যাইবার সময় রতনকে ডাকিয়া বলিলেন, রতন, তোকে আমি কখনো কিছু দিতে পারিনি, আজ যাবার সময় তোকে কিছু দিয়ে গেলুম, এতে তোর দিন কয়েক চলবে। কিছু পথখরচা বাদে তাহার বেতনের যত টাকা পাইয়াছিলেন পকেট হইতে বাহির করিলেন। তখন রতন ধুলায় পড়িয়া তাহার পা জড়াইয়া ধরিয়া কহিল, দাদাবাবু, তোমার দুটি পায়ে পড়ি, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে কিছু দিতে হবে না, তোমার দুটি পায়ে পড়ি, আমার জন্যে কাউকে কিছু ভাবতে হবে না, বলিয়া এক দৌড়ে সেখান হইতে পলাইয়া গেল। ভূতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলিয়া হাতে কার্পেটের ব্যাগ ঝুলাইয়া কাঁধে ছাতা লইয়া, মুটের মাথায় নীল ও শ্বেত রেখায় চিত্রিত টিনের প্যাঁটরা তুলিয়া ধীরে ধীরে নৌকাভিমুখে চলিলেন। যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়িয়া দিল, বর্ষাবিস্ফারিত নদী ধরনের উচ্ছ্বলিত অশ্রুরাশির মতো চারিদিকে ছলছল করিতে লাগিল। হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন। একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্মব্যথা প্রকাশ করিতে লাগিল। একবার নিতান্ত ইচ্ছা হইল, ফিরিয়া যাই, জগতের ক্রোড়বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি, কিন্তু তখন পালে বাতাস পাইয়াছে, বর্ষার স্রোত খরতর বেগে বহিতেছে, গ্রাম অতিক্রম করিয়া নদীকূলের শ্মশান দেখা দিয়াছে এবং নদীপ্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হইল, জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি? পৃথিবীতে কে কাহার? কিন্তু রতনের মনে কোনো তত্ত্বের উদয় হইল না। সে সেই পোস্টাপিস গৃহের চারিদিকে কেবল অশ্রুজলে ভাসিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল। বধ করি তাহার মনে ক্ষীণ আশা জাগিতেছিল, দাদাবাবু যদি ফিরিয়া আসে সেই বন্ধনে পড়িয়া কিছুতেই দূরে যাইতে পারিতেছিল না। হায় বুদ্ধিহীন মানব হৃদয়! ভ্রান্তি কিছুতেই ঘোচে না, যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে, প্রবল প্রমাণকেও অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহুপাশে বাঁধিয়া বুকের ভিতরে প্রাণপণে জড়াইয়া ধরা যায়, অবশেষে একদিন সমস্ত নাড়ি কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া সে পলায়ন করে, তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তিপাশে পড়িবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া উঠে। আপনারা শুনছিলেন পোস্টমাস্টার। রচনা রবীন্দ্রনাথ ঠাকুর। গল্প পাঠে সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি।